নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সিংহাসনের মহাসংগ্রামে জেলায় জেলায় ভোটের লড়াই নিয়ে আজ আমি বিশ্ব মজুমদার, আপনাদের শহর বহরমপুর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদম বাঁদিকে রয়েছেন তপন চন্দ্র, বিজেপির পক্ষ থেকে বলার জন্য। তপনবাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার একদম ডান দিকে রয়েছেন বিভাস চক্রবর্তী, বামফ্রন্টের পক্ষ থেকে বলার জন্য। বিভাসবাবু, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমার বাঁ দিকে রয়েছেন আশিস দে, কংগ্রেসের পক্ষ থেকে। আশিসবাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আর আমার ডান দিকে রয়েছেন নারুগোপাল মুখার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নারুগোপালবাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রথমে আমি জিজ্ঞেস করব তপনবাবুকে। তপনবাবু, অন্যান্য জায়গায়, অন্যান্য জেলায়, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় আমি যে ঘুরছি, আমরা সবাই ঘুরছি, সেখানে দেখছি তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি। মুর্শিদাবাদ জেলায় বিজেপির হালটা ঠিক কীরকম? যেভাবে সারা পশ্চিমবঙ্গে বিজেপিকে মানুষ সাদরে সম্মান জানিয়েছে, ঠিক একইভাবে বহরমপুর লোকসভায় যেটা কংগ্রেসের এই মুহূর্তে সেই অধীরবাবুর সেই ক্রেজ নেই, সেই জায়গাটা পুরোপুরি এই 7টা বিধানসভায় সমস্ত জায়গায় বিজেপি আজ উঠে এসেছে প্রথম সারিতে। আমরা বিগত দিনের লড়াইয়ে পঞ্চায়েতে লড়াই করে 2টি অঞ্চলও আমরা দখল করেছি, এবং আজকের গ্রাম বাংলায় যেভাবে বহরমপুরের গ্রামে গ্রামে মানুষ বিজেপিকে চাইছে, আমরা আশাবাদী আগামী দিনে বহরমপুরে বিজেপি ভালো ফলাফল করবে। বহরমপুরে বিজেপি ভালো ফল হবে। আমি বিভাসবাবুর কাছে। বিভাসবাবু, একটা সময় এই বহরমপুর ছিল বামেদের দুর্গ, বিশেষ করে আরএসপির একটা গড় ছিল। এখানে আরএসপির কিংবদন্তি তারা এখান থেকে উঠে এসেছেন। তো এবারে দেখা যাচ্ছে বেশিরভাগ বাম ভোট রামে যাচ্ছে। বহরমপুর কি একই অবস্থা? আমাদের প্রথম কথা হচ্ছে যে বহরমপুরে সংগঠিতভাবে বামফ্রন্টের কোনো প্রার্থী নেই, যদিও এখানে আরএসপি তারা দলীয়ভাবে প্রার্থী দিয়েছে। এখন এই পরিস্থিতিতে বামপন্থী ভোট কেমন হবে এটা তো অযৌক্তিক কথা। এখানে মূলত লড়াই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হচ্ছে। তবে এই জেলায় বলতে পারি যে আমরা বামফ্রন্টগতভাবে 2টো আসনে আমরা লড়াই করছি, এবং ভালোভাবেই সেখানে ফাইট হচ্ছে। এই 2টো কেন্দ্রেই আমরা আশাবাদী যে বামফ্রন্ট এই 2টো কেন্দ্রেই জিতবে। আমি আসছি আশিসবাবুর কাছে। আশিসবাবু, কংগ্রেসের দুর্গ বহরমপুর দীর্ঘদিন ধরে অধীর চৌধুরীর খাস তালুকে কি কোথাও সমর্থনের ভাটা পড়ছে? আপনারা যে প্রশ্ন করলেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের কোনো ভাটা পড়েনি। কংগ্রেসের আপনারা যেটা দেখছেন যে আজকের এই মঞ্চে আমাদের হয়তো যারা দর্শক আসনে বসে আছেন, এটা বলে আপনার বলা উচিত আমার এই কারণে, আমরা হঠাৎ করে এখানে এসেছি, আমরা সেভাবে আমাদের দর্শক কাউকে বলিনি। এইটা ভেবে যদি কেউ মনে করেন যে এখানে তৃণমূল শক্তিশালী, এটা কিন্তু আপনাদের ভুল হবে। এখানে যারা বসে আছেন অনেকেই অধীর চৌধুরীর ভক্ত, তারা উপরে অন্য দল করেন, কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে দাদাকে সবাই ভালোবাসেন। আমরা যখন ব্যক্তিগতভাবে বিভিন্ন লোককে জিজ্ঞাসা করি, তারা বলে করতে হয়, এখানে এমন একটা জায়গা, এখানে করতে হয় বিভিন্ন রকমভাবে, ভয় ভীতি বিভিন্ন রকম, কেউ চাকরি করে বিভিন্ন রকমভাবে। এখানে আমাদের জেলা পরিষদ থেকে আরম্ভ করে বিভিন্ন পঞ্চায়েতকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে ভাঙা হয়েছে, কিন্তু মানুষ কিন্তু অধীর চৌধুরীর কাছ থেকে সরে যায়নি। তার আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, আমাদের বহরমপুর কেন্দ্রের অধীর চৌধুরীর জন্য মানুষ, তার সঙ্গে তার টাচ করার জন্য মানুষ মানে সবসময় উন্মুখ হয়ে থাকেন। বহরমপুরে যেই পরিস্থিতি ছিল সেই জায়গায় কংগ্রেস আছে। গতবার যে 3.5 লক্ষ ভোটে জিতেছে, আমরা আশা করছি এবার আমরা প্রায় 4 লাখের উপরে ভোটে আমরা জয়যুক্ত করব। নারুগোপাল মুখার্জি, যা দেখছেন সেটা পুরোটাই মানে ওনার বক্তব্য আপনি শুনলেন যে তারা ওপরে তৃণমূল হলে ভেতরে কংগ্রেস। এই যে যদি সবই অধীরবাবুর ভক্ত হতো, আমি শুধু একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন দিই
2014 সালে তৃণমূলের এখানে ভোট ছিল 18%। 2016 সালে তৃণমূলের ভোট হচ্ছে 30%। একটা সিট ছিল তৃণমূলের, 2 বছর পর 4টে সিট হয়। তার পরবর্তী 16-র পর থেকে জেলা পরিষদ সহ একাধিক যেগুলো নোডাল এজেন্সি, যেগুলো সার্ভিস ওরিয়েন্টেড জায়গা, পঞ্চায়েত থেকে আরম্ভ করে সব কিছু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করে। এবার দ্বিতীয় কথায় ওনার জবাব দিই আমি, ভয়। একটা ছোট্ট গল্প বলি। যদি একটা বাচ্চা ছেলেকে বলা হয় যে আগুন কেমন দেখতে, যদি একটা দেশলাই কাঠি মেরে আগুনটা যদি জ্বলে, তাহলে বলতে হবে আগুনটা এরকম, আগুন এরকম একটা আকার, আগুন এরকম একটা বায়বীয়। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কেমন, উন্নয়ন কেমন, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তার জ্বলন্ত উদাহরণ। যে উন্নয়ন দেখেই কিন্তু চারিদিকে একটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের নিরিখে, আর্থ সামাজিক পরিকাঠামোর নিরিখে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় তৈরি করেছে, উন্নয়নকে দেখেই সব লোকজন আসছেন। আমি একটা কথা বলছি, সবাই জানে এখানে কোনো উন্নয়ন দেখে আসেনি। তাহলে পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে গোটা বাংলা দেখেছে, গোটা বহরমপুরের মানুষ দেখেছে। কোথাও পঞ্চায়েত নির্বাচন হয়নি, প্রার্থী নমিনেশন দেওয়া হয়নি। যারা নির্বাচিত হয়েছে জেলা পরিষদে সবাই জনগণের ভোটে কেউ নির্বাচিত হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোটে জেতা মানেই মানুষ নিশ্চয়ই জানেন আপনারা, কেউ জনগণের ভোটে হয়নি। যদি উন্নয়ন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করে থাকেন তাহলে এইটা করার কোনো প্রয়োজন ছিল না আমার মনে হয়। যদি উনি উন্নয়ন করতেন তাহলে আজকে মুর্শিদাবাদ জেলায় দখল নেওয়ার এটা আমার কথা না। আপনারা সাধারণ মানুষের কাছে গেলে, গ্রাম বাংলার মানুষ সবাই একটা কথাই বলছে, মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা গ্রাম বাংলায় যেখানেই যাই আমরা, মানুষ বলছে কেন গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোট দান হচ্ছে গণতান্ত্রিক অধিকার। বহরমপুর পঞ্চায়েত সমিতির সামনে রাজ্যের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীকে নমিনেশন ফাইল করার সময় মারা হলো, তাকে আটকানো হলো, বাধা দেওয়া হলো। বসুন 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 বসুন, আসবো। বিজেপির তপনবাবু। পঞ্চায়েত নির্বাচনে সারা পশ্চিমবাংলায় যে ভোট হয়নি বাংলার মানুষ জানে। আর নারুবাবু যে হিসাব দিলেন 16%, 23%, আমার তো মনে হয় পঞ্চায়েতে 100% হয়ে গেছে। কারণ বিরোধীদেরকে তারা আসন দিতে দেয়নি, বিরোধীদের নমিনেশন করতে দেয়নি। সমস্ত জায়গায় উন্নয়ন দাঁড়িয়েছিল, সমস্ত জায়গায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা লাঠের বাহিনীকে নিয়ে বিরোধীদের উপরে আক্রমণ করেছে, যাতে বিরোধীরা কোনোভাবে মনোনয়ন জমা দিতে না পারে। আমরা বলছি নিরপেক্ষ ভোট হোক, আমরা বলছি চ্যালেঞ্জ জানাচ্ছি, নিরপেক্ষ ভোট হোক আর মানুষ তার উত্তর দিবে। আপনারা নিরপেক্ষ ভোট মানুষ উত্তর দেবে। নারুগোপাল মুখার্জি। নির্বাচনে 29শে এপ্রিল আপনারা দেখবেন ভোট কাদের পক্ষে যাচ্ছে। আচ্ছা, একটা জায়গায় বলি, ওনারা বলছেন ভোট দিতে দেয়নি। পশ্চিমবঙ্গে 34% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। রেস্ট অফ 66% আসনে কন্টেস্ট করেছিল। এই জেলায় কন্টেস্ট করেছিল। তাহলে যেসব জায়গায় কন্টেস্ট করলো সেখানে তারা ওখানে জিতলো না কেন? ওখানে তাদের এখানে সাংগঠনিক যে অবস্থা, বিজেপি যে কথা বলছে, বিজেপির এই গোটা মুর্শিদাবাদে এখানে যে লোক আছে ওদের বুথে অত লোক নেই। একটা জায়গায় একটা ফ্লোটিং, একটা ধর্মের ভিত্তিতে ভোট করছে, আলাদা ব্যাপার। রেজিনগর বিধানসভায় ভোট হওয়ার পরে যেদিন গণনা হচ্ছে সেদিনকে দেখলাম গণনা কেন্দ্রে সেখানেও ছাপ্পা মেরেছে। বিডিও সাহেব কি করছিল? আমাদের বিজেপির প্রার্থী 578খানা ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেস 53খানা ভোট পেয়ে তাকে জয়ী সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা প্রত্যেকটা মানুষ বহরমপুর লোকসভার জানে। আপনাদের সামনে তুলে ধরলাম এর পরিসংখ্যক। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভীতি সাংঘাতিকভাবে, এটা অস্বীকার করা যাবে না। কারণ হচ্ছে যে গোটা পঞ্চায়েত এলাকায় বসুন পঞ্চায়েত নির্বাচন তৃণমূল এখানে করতে দেয়নি, জোর করে আটকে দেওয়া হয়েছিল এখানটায় করে। পঞ্চায়েত নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই ব্যাপারে আমি বলবো যে বিজেপি এবং তৃণমূল একই। কারণ আপনারা জানেন যে ত্রিপুরাতেও প্রায় 90% পঞ্চায়েত সিটে বিজেপি প্রার্থীদের দেয়নি, বামপন্থীদের আটকে দিয়েছে। অর্থাৎ তৃণমূল আর বিজেপি একই ফর্মুলা নিয়ে চলছে পশ্চিমবাংলায়।
তারা চাইছে যে দুই দলের একটা গটাপ খেলা, একই কর্মসূচি তৃণমূল এবং বিজেপি। তারা একইভাবে চাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার একটা প্রচেষ্টা। এবারে লোকসভা নির্বাচন যেহেতু এটা পঞ্চায়েত নয়, যেহেতু এটা পঞ্চায়েত নির্বাচন নয়, সেই কারণে দেখবেন যে এখন ডামাট বাহিনী কিন্তু আর ঘুরে বেড়াতে পারছে না। স্বাভাবিকভাবে এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করছে। অতএব এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এই নির্বাচনে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। স্বাভাবিকভাবেই মানুষ ভরসা রাখছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে। আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী দাবি উঠেছে যে সব বুথে আজকে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। কেন কেন আজকে এই দাবিটা উঠছে? দাবিটা উঠছে এই কারণেই যে জনগণ ভোট দিতে পারেনি, মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্যই আজকে কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠছে সারা পশ্চিম বাংলায়। ধন্যবাদ। স্বাভাবিকভাবে আমি বলবো যে কেন্দ্রীয় বাহিনী যদি সঠিকভাবে নির্বাচন করে তার ফলাফল কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সমতুল্য হবে না। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি আসছি কংগ্রেসের কাছে আসছি। কংগ্রেসের এখানকার চারবারের সাংসদ তার বিরুদ্ধে অভিযোগ যে যথেষ্ট উন্নয়ন হয়নি, তৃণমূল এটা অভিযোগ করছে। যে অভিযোগটা করছেন, যারা অভিযোগ করছেন, আমার মনে হয় সেই সমস্ত যারা নেতা তারা কিন্তু কংগ্রেসে ছিল একটা সময়। এখন তারা অধীর চৌধুরীর কাছে অনেক উন্নয়ন নিয়েছেন তারা। এখন তারা বলছেন যে অধীর চৌধুরী উন্নয়ন করেনি। না, এইভাবে আমি একটা বলছি, অধীর চৌধুরী একটার পর একটা উন্নয়ন করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কান্দি মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে বহরমপুর যে ওভারব্রিজ কেন হতে পারেনি সেটা আপনারা ভালো করে জানেন। এবং পলাশী থেকে যে ডবল লাইন থেকে আরম্ভ করে অধীর চৌধুরীর যে উন্নয়ন, অধীর চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি বাংলায় বিরোধী দল হিসাবে উন্নয়ন দেখিয়েছে মানুষকে। অধীর চৌধুরী দেখিয়েছে উন্নয়ন কিভাবে করতে হয়, যে গ্রাম বাংলায় কিভাবে রাস্তা করতে হয়। অধীর চৌধুরী প্রথম জেলা পরিষদ দখল করে গ্রাম বাংলার মানুষকে যে পাকা রাস্তা, যে গ্রামে গ্রামে যে পাকা রাস্তা হয়, অধীর চৌধুরী দেখিয়েছেন। আজকে বহরমপুর যে শহর, এই শহরকে সুন্দর শহরে পরিণত করেছে ভাই আপনি বসুন, স্টেজে ওখানে বসুন, গিয়ে অধীর চৌধুরী করেছেন। নারুগোপাল বাবু, অধীর চৌধুরী, এখানে আপনাদের প্রতিপক্ষ কি কংগ্রেস না অধীর চৌধুরী নামক একটা মিথ? দেখুন, রাজনীতিতে মিথ বলে কোনো কথা হয় না। রাজনৈতিকভাবে হচ্ছে অধীরবাবু একটা প্রতিষ্ঠিত নেতা, যেখানে তিনি চারবার সাংসদ হয়েছেন এবং এবার তিনি কন্টেস্ট করছেন। এখানে ঘটনা, এখানে যে জায়গাটায় যে উন্নয়নের কথা বলছেন, 2010 সাল থেকে 5 কোটি টাকা করে পার ইয়ার অ্যালটমেন্ট ছিল এমপি ল্যাডের। ওখানে 2019 সাল এতগুলো টাকা পেয়েছে। আপনি অধীরবাবুর কন্ট্রিবিউশনটা বলতে বলুন, যে এখানে যে তার ফেরির মধ্যে রাস্তাঘাট যেগুলো হয়েছে, কি কন্ট্রিবিউশন আছে, এফেক্টিভ কন্ট্রিবিউশন কি আছে একটা জায়গা, আশিস বাবুকে বলতে বলুন। এফেক্টিভ কন্ট্রিবিউশন বলুন, বলেছি আপনারা বলুন এফেক্টিভ। এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, উনি রেলমন্ত্রী ছিলেন। এখানে ভারতবর্ষের রেল মন্ত্রকে সব থেকে বেশি বাজেট অ্যালটমেন্ট হয় প্রতিরক্ষার পরে। রেল মন্ত্রকের জায়গা থেকে উনার কি এমপ্লয়মেন্ট জেনারেশন আছে, ভেরি গুড। দুটো জায়গা আমি বলতে চাই, অধীর চৌধুরীর রাষ্ট্রীয় রেলমন্ত্রী হওয়ার পর আমাদের বহরমপুরে পলাশী এবং এদিকে জিয়াগঞ্জ পর্যন্ত সিঙ্গেল লাইন ছিল। কেন করা হয়েছে? এবং অধীর চৌধুরী রেলমন্ত্রী হওয়ার পর সেই ডবল লাইন তিনি অনুমোদন করে নিয়ে কাজ শুরু করেছিলেন। এটা আমাদের গর্ব। বহরমপুরের মানুষ বঞ্চিত করা হয়েছিল অধীর চৌধুরী আসার পর। রেল যে সেগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। আজকে আপনারা বিভিন্ন জায়গায় যান, কাটোয়া থেকে জিয়াগঞ্জ পর্যন্ত, এদিকে পলাশী থেকে জিয়াগঞ্জ পর্যন্ত, সমস্ত জায়গায় ডবল লাইন অধীর চৌধুরী নেতৃত্ব হয়েছে। আমরা অধীর চৌধুরী উন্নয়নকে ভালোবাসেন, উনি মিথ্যা কথা বলেন না, যেটা বলেন সেটা অধীর বাবু করেন। অধীর চৌধুরী উন্নয়ন করেছেন, কংগ্রেসের দাবি। স্কুলে বিজেপি আজকে আপনি রামকৃষ্ণ ব্যায়াম সমিতিতে সেখানে যান, অধীর বাবুর উন্নয়ন দেখতে পারবেন আপনারা। বিজেপি আশিস বাবু বললেন যে অধীর বাবু মিথ্যা কথা বলেন না, আমি মেনে নিলাম। কিন্তু অধীর বাবু এমন একটা দল করে যে দলটা পরিবারতন্ত্রের দল। 17 বছর জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী 16 বছর, রাজীব গান্ধী 5 বছর,
মনমোহন সিং 10 বছর, একটা পরিবার 48 বছর যে দেশে সরকার চালায়। আজ দেখুন বলছেন কংগ্রেস যে চৌকিদার চোর হয়। আমি বলছি আপনাদের সামনে, চৌকিদারের মা অটো রিক্সায় ঘুরে বেড়ায়, চৌকিদারের ভাই রেশন ডিলারের কাজ করে, চৌকিদারের ভাই পৌরসভায় কাজ করে। আর যে রাহুল গান্ধী বলছেন তিনি সততার প্রতীক, তিনি নাকি দুর্নীতি করেন না, সেই রাহুল বাবুর মা অডি আর BMW-তে ঘুরে বেড়ায়। সেই রাহুল গান্ধীর জামাই বাবু ভারতবর্ষের সমস্ত জমি কেলেঙ্কারিতে জড়িয়ে রয়েছে। সেই রাহুল বাবুর বোন, তিনি, এই দলটি হচ্ছে পরিবার সেটেলমেন্টের দল, আর বিজেপি দেশ সেটেলমেন্টের কথা বলে। তাই বলছি বন্ধু, অধীর বাবু কংগ্রেসের প্রতিনিধি, ভারতবর্ষ থেকে কংগ্রেস মুছে গেছে, বহরমপুর শহরেও কংগ্রেস, বহরমপুর শহরে এই কংগ্রেস উড়িষ্যাতে মুছে। এই যে বহরমপুরে লড়াই হচ্ছে, এই লড়াইয়ে এবারে এই লড়াইয়ে আপনারা কি কংগ্রেসের হয়ে প্রচার করছেন? এরকম একটা ইয়ে কি সমস্ত জায়গায় রয়েছে? আপনারা কংগ্রেসের শুনুন, এখানটায় করে আমরা তো একটা কথা বললাম, আমরা একটা কথা মানুষের কাছে আবেদন রাখছি যে গণতান্ত্রিক প্রার্থীকেই আপনারা ভোট দিন। আমাদের বক্তব্য হচ্ছে এটাই, আমরা কথা কখনোই বলছি না যে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিন। আমরা এটা বলতে চাইছি যে আজকে যে বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে তারা করছে, কংগ্রেসই পারে এবং একমাত্র। সারা দেশ জুড়ে আজকে বিজেপি যে মেরুকরণের রাজনীতি শুরু করেছে, এই বিজেপির আর একটা দিনও কেন্দ্রের ক্ষমতায় থাকা উচিত নয়। সেই কারণে একটা গণতন্ত্রকে ধ্বংস করেছে বিজেপি সারা দেশ জুড়ে। সারা দেশ জুড়ে যখনই বলছে বিজেপি নাম দিয়ে, কখনো আপনারা গোরক্ষা জিজ্ঞেস সমিতির করুন, নাম দিয়ে, যারা কখনো বা 34 বিভিন্ন বছর ইস্যুতে শুধুমাত্র আজকে যখন কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ মুখ খুলছে, তখনই তাকে দেশদ্রোহী নাম দিয়ে তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে আজকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা মনে করি যে তৃণমূল এই রাজ্যে একই পদ্ধতি চালাচ্ছে। সেই কারণে আমরা মনে করি যে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতেই হবে, এবং এখানটায় করে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের গণতন্ত্র রক্ষার স্বার্থে গণতান্ত্রিক প্রার্থীকেই ভোট দিন। গণতান্ত্রিক প্রার্থীকে ভোট দিন। প্রথম কথা বিভাসদাকে বলছি, ক্ষমতায় 34 বছর থেকেছে, না হলে পরে কেউ, আপনি একটা জায়গা চিন্তা করুন, সিপিএম এবং কংগ্রেস দুটো ভিন্ন একটা নীতি, ভিন্ন আদর্শ। সেই ভিন্ন আদর্শের দুটো মানুষ তেলে জলে কি কোনো মিক্স হয়? ক্ষমতার জন্য সিপিএম এবং কংগ্রেস হচ্ছে একসঙ্গে মিক্স করে এখানে অ্যাডজাস্ট করে নিল এবং বিজেপিকেও সঙ্গে টেনে নিল। আর একটা সময় এখানে অদ্ভুত আমরা ব্যাপার। দেখেছি বিজেপি আর তৃণমূল একসঙ্গে সংসার করেনি, বাংলার মানুষ দেখেনি। বিজেপির সঙ্গে তৃণমূল ঘর করেনি, বেরিয়ে চলে এসেছিল। তার কি বলবেন আপনারা? কংগ্রেসের কাছ থেকে বেরিয়ে চলে এসেছিল। কংগ্রেস করেনি, কংগ্রেস কোনোদিন রিজেক্ট করেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন একজন সাংসদ ছিল, ধর্ম নিরপেক্ষ মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়েছিল। কিন্তু কি কোন যুক্তিতে? যেখানে মুর্শিদাবাদে কয়েক লক্ষ পশ্চিমবঙ্গে সিপিএম এর হাতে কংগ্রেস কর্মীরা মৃত হয়েছে, সেই সিপিএম এর সঙ্গে কিভাবে গাঁটছড়া তৈরি হয়? কিভাবে গাঁটছড়া তৈরি হয়? ধর্ম নিরপেক্ষ শক্তি, ধর্ম নিরপেক্ষ দল বলে আমরা। ধর্মনিরপেক্ষ কিসের আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধর্মনিরপেক্ষ দল, যেখানে রাহুল গান্ধী 19শে জানুয়ারি সমর্থন করেছিলেন, যেখানে মানুষের ভোট 26টা স্টেটের সমস্ত 16টা দেশের প্রধানমন্ত্রী অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে গোটা বাংলার মানুষ। 19শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেড করেছিলেন, সেখানে ধর্মনিরপেক্ষ শক্তিকে সরানোর জন্য লড়াই আন্দোলনটা কে করেছিলেন? তার অগ্রণী ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। আজকে কেন্দ্রে যেমন বিজেপি, আজকে রাজ্য সেই আমাদের দিদি, দুজন এক জায়গায় ছিলেন। 50,000 কর্মী মুর্শিদাবাদে খুন হলো, সেই সিপিএম এর সঙ্গে লড়াই করলো, সেই সিপিএম এর সঙ্গে এখন মার্চ করে নিল ভোট ইন্টারেস্টে। তে মানুষ কি বোকা? আবার সিপিএমও তাই 34 বছরের ক্ষমতা ভোগ করার পর ক্ষমতা আর লোভ ছাড়তে পারছে না, ওখানে আর জানা জানা প্রকারে যাত্রার সঙ্গে জোড়া হয়ে যাবে। তাহলে ক্ষমতায় থাকাটাই যদি মুখ্য উদ্দেশ্য হয়, একটা রাজনৈতিক লাইনে চলুক। অধিকারের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়। আজকে যেমন আপনারা বলছেন ঐক্যবদ্ধ নাকি ক্ষমতায় থাকার জন্য?
ঐক্যবদ্ধরা কি ক্ষমতায় থাকার জন্য? না, ঐক্যবদ্ধরা কি ক্ষমতায় থাকার জন্য? ক্ষমতা থাকার জন্য আমরা অবশ্যই করিনি। আমরা করিনি। আমাদের দিদিকে আমরা দেখেছি ক্ষমতায় থাকার জন্য বিজেপির সঙ্গে উনি ছিলেন। সে রিজেক্ট করে চলে এসেছিলেন, কংগ্রেস রিজেক্ট করে না, চলে এসেছিলেন, বিজেপির সঙ্গে না একা গেলে দল তৈরি তৃণমূল দল- করেছিলেন 1998 সালে। কংগ্রেসের যে অগ্রাসন, কংগ্রেসের যে জনদরদী মনোভাব তার পছন্দ হয়নি, সেই জন্য তিনি একা দল তৈরি করেছিলেন সে সময় লড়াই করে। একজন মানুষ লড়াই করে আজকে এই জায়গায় এসছে। লড়াই সংগ্রামটাকে কখনো ছোট করার জায়গা নেই। তৃণমূল ক্ষমতা এসছে, আমাদের সর্বভারতীয় নেতা 2016 সোনিয়া জোট গান্ধীর করেছিল ওখানে, দয়াতে ফল কি হয়েছিল? কংগ্রেস যদি সেদিন লড়াই সমর্থন না হেরেছিল। করতো, পশ্চিমবাংলায় কোনোদিন তৃণমূল ক্ষমতায় আসতো না। এটা বাংলার মানুষ জানে। কোনো কথাই নাই, কংগ্রেসের তো 7% ভোট মাত্র। 7% ভোট নিয়ে 7% ভোট সেই মুখ্যমন্ত্রী দিনের হওয়ার কথা স্বপ্ন ভুললে দেখে। হবে না। 7% ভোট কংগ্রেস নিয়ে। পশ্চিম বাংলায় সেদিন যদি তৃণমূল কংগ্রেস সঙ্গে জোট না করতো, তাহলে পশ্চিম বাংলায় কোনোদিনই ক্ষমতা 7% ভোট নিয়ে 7% ভোট তৃণমূলের দরকার ছিল না। তৃণমূল একাই 52% ভোট নিয়ে ক্ষমতায় আছে। বিজেপি হ্যাঁ বলুন। আজকে কংগ্রেস কোনো প্রশ্ন সারা ভারতবর্ষে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ালো। কোথায় মায়াবতী, কোথায় মুলায়ম সিং, কোথায় লালু প্রসাদ, কোথায় চন্দ্রবাবু নাইডু, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় বিজয় পটনায়ক, সমস্ত জায়গায় যখন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ালো। কারণ কংগ্রেসকে ক্ষমতা চাই। যেমন জল ছাড়া মাছ বাঁচে না, তেমনি কংগ্রেস চেয়ার ছাড়া কংগ্রেস বাঁচে না। একইভাবে সিপিএম 34 বছর শাসন করার পর আজ বলছে কংগ্রেস চলো আমরা দুজন মিলে ভাগ বাটোয়ারা করে কিছু সিট নিয়ে নিই। সিপিএম সারা পশ্চিম বাংলায় আজকে আসন দিতে পারেনি, ঠিক একইভাবে কংগ্রেসও পশ্চিমবঙ্গে আসন দিতে পারেনি। ভারতবর্ষের তাহলে কি মানুষ করে বিরক্ত। ক্ষমতায় আজকে মানুষ বলছে এই সরকার কবে যাবে। গোটা ভারতবর্ষের মানুষ আজকে একটা সরকারের যে এজেন্ডা, সেই এজেন্ডা তারা আজকে 5 বছর পরে 2019-এ বিজেপি 400-র উপরে আসন নিয়ে আজকে আসবে। কোথায় গেল? আপনারা দেবেন আমরা বলছি পুনরায় প্রধানমন্ত্রী 2019 মোদি ফিনিশ। অনেক স্বপ্ন বিজেপি দেখিয়েছিল। আজ কংগ্রেস, সিপিএম, তৃণমূল পাকিস্তানের ইমরান খানের ভাষায় কথা বলে। এই কথা বলে আজকে আজ তৃণমূল, আজ কংগ্রেস, আজকে মনে হচ্ছে আজ CPM, বিজেপি বন্ধুরা ইমরান খুবই খানের দেশপ্রেমী। কথা বলছে। বিজেপির কর্মীরা ভাবছে আমরা খুব দেশপ্রেমী। গোটা ভারতবর্ষের যা কিছু তৈরি কংগ্রেস করেছে, কংগ্রেস ভারতবর্ষকে আজকে তৈরি করেছে কংগ্রেস। সুরক্ষিত রাখতে পারে, ভারতবর্ষের মানুষকে সুরক্ষিত রাখতে পারে। 5 বছর ক্ষমতা চালিয়ে গোটা ভারতবর্ষের মানুষ আজকে বিরক্ত হয়ে গেছে বিজেপির প্রতি। বিজেপির যে উন্নয়ন, ঠিক আছে। হ্যালো। এই জেলা ঠিক আছে। 70% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের, ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জেলা, দরিদ্র সীমার নিচের জেলা। তার জন্যই অধীর চৌধুরী 100 দিনের কাজ এই মুর্শিদাবাদ জেলায় নিয়ে এসেছিল। 100 দিনের যে কাজ পশ্চিম এই বাংলায় সংখ্যালঘু জেলা বলে এখানে নিয়ে এসেছিল। এখানে জেলা পরিষদ নয়, এখানে পৌরসভা নয় বিজেপির, কিন্তু আবাস যোজনায় সব থেকে যদি বাড়ি পেয়ে থাকে সেটাই মুর্শিদাবাদ জেলা। সারা বিজেপি তথ্য ভুল বিকৃত করছে। প্রথম কথা, মুর্শিদাবাদে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নে যে সূচকগুলো, আপনারা দুটো জিনিস চিন্তা করবেন। 100 দিনের কাজ পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ ফার্স্ট হয়েছে। 100 দিনের টাকা কোথা থেকে আসছে? ফার্স্ট হয়েছে আমার গভর্নমেন্টের আমলে। চৌধুরী মুর্শিদাবাদ জেলায় প্রথম দাবি করে তিনি নিয়ে এসেছিলেন। অধীর চৌধুরী নির্মল বাংলায় মুর্শিদাবাদ ফার্স্ট হয়েছে। অধীর চৌধুরী নিয়েছিলেন 100 দিনের কাজ। আজকে মুর্শিদাবাদ দীর্ঘ 58 বছর কংগ্রেসের স্বাধীনতার সময় মুর্শিদাবাদ জেলায় শিক্ষার অবস্থার 19 নম্বরে ছিল। আজকে মুর্শিদাবাদ জেলায় শিক্ষায় 6 নম্বরে আছে। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মুর্শিদাবাদ জেলা আজকে 4টে বিভিন্ন স্টেটে, পশ্চিমবঙ্গে 4টে যে লিডিং স্টেট আছে, 4টে লিডিং স্টেটে 1 নম্বরে আছে। আমার তো মনে হয় এটা ভুল প্রসূতি মৃত্যু হচ্ছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে। হয় না। এই যে এনারা যে কংগ্রেস এবং আশিস বাবু বিজেপি বলছে এই যে বামফ্রন্ট আছে, এখানে যে এডুকেশন ব্যবস্থা, কেন কলেজকে ইউনিভার্সিটি আজও হয়নি। এতদিন ধরে করতে পেরেছে কেউ? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মেডিকেল কলেজ কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ওনারা বলুক কি করেছে। যেখানে 80 লক্ষ মানুষের এই মুর্শিদাবাদে বাস, এবং এই নার্সিং, এই মেডিকেল কলেজ 3টে জেলাকে ক্যাটার করে। আপনারা বলুক যে আপনাদের এতদিন ধরে মুর্শিদাবাদ ক্ষমতায় জেলার ছিলেন, মেডিকেল কি কলেজের কি উন্নয়নটা হাল করেছেন? রোজই দেখা যায়।
তাহলে যান কেন? তাহলে তো মেডিকেল কলেজে যেতে হয় শুধু বলে আপনাদেরকে। কলকাতা রেফার রুগী আপনাদেরকে ভর্তি তো হলে মেডিকেল কলেজে এখানে কোনো যেতে হয়, ডাক্তার নেই, অন্য কোথাও চিকিৎসা যান হয় না। না। বামেদের পক্ষ থেকে কিছু বলবেন, বলুন, বলুন। আমি একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে 100 দিনের কাজের যে দাবি, দাঁড়ান, 100 দিনের কাজের যে দাবি করছে আজকে বিজেপি এবং তৃণমূল, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে দ্বিতীয় ইউপিএ সরকারের সময় 61 জন এমপি আমরা সমর্থন করেছিলাম এবং তাতে শর্ত ছিল এটাই যে আজকে সারা ভারতবর্ষে গরিব মানুষের জন্য 100 দিনের কাজ চালু করতে হবে এবং আমাদের দাবির জন্য আজকে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল 100 দিনের কাজ চালু করতে। এটা অস্বীকার করলে চলবে না, আবার কংগ্রেস এটা অস্বীকার করলে চলবে না যে বহরমপুরের মেডিকেল কলেজ বামফ্রন্ট আমলে স্যাংশন হয়েছিল। ভুল কথা এটা অস্বীকার অজিত করলে চৌধুরী চলবে না। অজিত চৌধুরী এটা মমতা ব্যানার্জি করেনি, অজিত এটা চৌধুরী বামফ্রন্টের আমলে এই IMF মেডিকেল বিভাগটা কলেজ যেটা স্থাপনের বলছে, সূচনা হয়েছিল। বিভাগটা যেটা বামফ্রন্টের বলছে, আমলে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা বহরমপুরে চালু মেডিকেল হয়েছিল। কলেজ 2012 এটা তে অস্বীকার হচ্ছে করা যাবে না। চৌধুরী এটা কোনোদিন এটা অজিত বলা যাবে না বলছে। যে এই মেডিকেল এই কলেজ বহরমপুর মমতা ব্যানার্জি মেডিকেল করেছে। কলেজ এই মেডিকেল অজিত কলেজ চৌধুরী করেছে। বামফ্রন্টের আমলেই স্যাংশন হয়েছিল। এটা ভুল ব্যাখ্যা। আরে বহরমপুরবাসীর জন্য অজিত চৌধুরী দাবি একটা জায়গায় করেছে সাধারণ মেডিকেল কলেজ। আরে বিভাস বাবুর কথাই এখানে- বলি, আশিস বাবু বলছে একটা জায়গায় সাধারণ কমন সেন্সের ব্যাপার, একটা স্টেট গভর্নমেন্ট যেগুলো হচ্ছে ম্যাচিং গ্যারেন্টের ব্যাপার আছে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের যে এস্টাবলিশমেন্ট আছে তাদের 2012-তে রেকর্ড করছে যে মেডিকেল কলেজ এখানে এস্টাবলিশড হয়, যেখানে সব থেকে বেশি 70% কন্ট্রিবিউশন স্টেট গভর্নমেন্টের থাকে, স্টেট গভর্নমেন্টের। ওনারা এজেন্ডা দিয়েছিলেন, টাকা খেয়ে খরচা করেছিলেন, 1,96,000 কোটি টাকা ধার করে তো চলে গেল ওখানে। তো গভর্নমেন্টের টাকা, টাকা তো আপনি বলুন। তৃণমূলের বা বিজেপির আরে টাকা মানুষের নয়। টাকা হোক, এটা এটা মানুষের গভর্নমেন্টের টাকা টাকা ছিল। এখানে তো আমরা লিডিং ক্ষমতায় গভর্নমেন্টে, থাকলে পরে এখানে তো আমরা লিডিং ওই গভর্নমেন্টের মানুষের কংগ্রেস কথা ছিল, বলতে হবে। এখানে তো কিন্তু এস্টাবলিশমেন্ট জেলা পরিষদ কংগ্রেস ছিল, 2009 সালে ছিল, এখানে এমএলএ কংগ্রেস ছিল, বিধানসভায় এখানে প্রথম পরিষদ করেননি। এর জন্য বহরমপুর আমাদের মেডিকেল নেতা স্থাপনের অজিত ব্যাপারে চৌধুরী- সিদ্ধান্ত ঠিক আছে। গ্রহণ হয়েছিল। আর সিদ্ধান্ত নিতে তো হবে না, কেন অ্যারেঞ্জমেন্ট স্যাংশন করলেন হয়েছিল না, যখন আমরা কেন স্যাংশন বাজেট করাবো, করলেন সেই না, মুহূর্তে আমরা ক্ষমতায় কেন নেই। বাজেট করলেন না, তখন তৃণমূল ক্ষমতায় এসেছে। 1,96,000 কোটি টাকা দায়িত্ব ঋণ তৃণমূলের চাপিয়ে চলে ঘাড়ে গেলেন। পড়বে। আমি কংগ্রেসের কাছে একটা প্রশ্ন করব। গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের 3টি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রে কংগ্রেস জিতেছিল। এবারে বহরমপুর কেন্দ্র ধরে রাখার ব্যাপারে আপনারা কতখানি কনফিডেন্ট? আমরা শুধু বহরমপুর নয়, মুর্শিদাবাদ জেলার 3টে কেন্দ্রে আমরা এবার জয়লাভ করব। একবারে বিপুল ভোটে কংগ্রেস জয়লাভ করবে, 3-3। দুই আপনাদের এবারে এই কেন্দ্রে আপনাদের মানুষের কাছে কি বলছেন? আপনাদের প্রধান ইস্যু কি? কেন আপনাদের মানুষ ভোট দেবে? কি বলতে চাইছেন, কি বলছেন? মানুষ এই কারণে ভোট দিবে, মানুষের প্রথম ইস্যু পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, তার যে মানুষের ক্ষোভ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যে ব্যবস্থা, এই লোকসভা নির্বাচনে এইবার মানুষ ভোট দিবে। তার এই কারণে অধীর চৌধুরী গোটা বহরমপুর, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ জানে অধীর চৌধুরী মানে উন্নয়ন, অধীর চৌধুরী মানে মানুষের নিরাপত্তা। অধীর চৌধুরী মানুষের নিরাপত্তা দিতে পারে। ওই তৃণমূলের মতো ওনাদের এক পাড়াতে 10টা নেতা, নারুগোপাল 10টা গ্রুপ। আমি বলছি বহরমপুরের মানুষ এটা চায় না। বহরমপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, অধীরটাকে চায়। সেখানে কোনো দল মত নির্বিশেষে সবাই অধীর চৌধুরীকে চায়। নারুগোপাল মুখার্জি। আচ্ছা, উনি অধীর চৌধুরী মানে উন্নয়ন যদি বলেন, তাহলে উন্নয়নের কম্পিটিশনটা করি। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইউনেস্কোতে হচ্ছে কন্যাশ্রী ফার্স্ট প্রাইজ। আমরা হচ্ছে উনি শুধু কনসেন্ট্রেট করছেন আমাদের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় মানে উৎকর্ষ বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে গোটা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা মডেল। তাহলে যদি তাই হয়, তাহলে সেখানে যদি তাই হয়, সেক্ষেত্রে অধীর চৌধুরী যদি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নে কম্পিটিশন করা যায়, একজন ইন্টারন্যাশনাল লেভেলে উন্নয়নের প্রতীক মানুষ চাইবে না একজন লোকাল লেভেলের প্রতীক চাইবে? ভোট কাকে দেবে? 22 বছরের সংসদ অলরেডি হচ্ছে পরীক্ষিত, তার উন্নয়নের কি খতিয়ান আছে মানুষ দেখে নিয়েছে। অন্তত 16 সালের পর থেকে 2011 থেকে 2019 এবং খুব সিগনিফিক্যান্ট উন্নতি যেটা যাকে বলছে যে বহরমপুর শহর 200 কোটি টাকা অলরেডি হচ্ছে মিউনিসিপ্যালিটি ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হয়েছে। মেডিকেল কলেজ এবং 10 কলেজকে মেডিকেল কলেজ 10 কলেজকে হচ্ছে আপনার ইউনিভার্সিটি হয়েছে।
উন্নয়ন আপনার হয়নি। আনন্দধারায় রাস্তায় 1019 উন্নয়ন কিলোমিটার হয়েছে। 19 কিলো আনন্দ রাস্তা হয়েছে। নেতাদের উন্নয়ন আপনার হয়েছে। ব্লক স্বাস্থ্য কেন্দ্র আপনার গোটা 50টা হয়েছে। আপনার যে কাজ আশাকর্মীদের কাজের 5000 আশাকর্মী কাজ পেয়েছে। আপনার সোশিও ইকোনমিক আশাকর্মী ডেভেলপমেন্ট কংগ্রেসের আমলে পার ক্যাপিটা নিয়োগ ইনকাম হয়েছিল। প্রত্যেক দিনে কংগ্রেস দৈনন্দিন যে আশাকর্মীদের রোজগার নিয়োগ করেছিল এইখানকার মুর্শিদাবাদের লোকজন আরবে চলে যেত এগ্রিমেন্টে। প্রণববাবুর ছেলে ভোটে যখন বাই ইলেকশনে দাঁড়ায় তখন নাই করে 2 লক্ষ আপনার লোক ভোট দিতে পারেনি। কেন? এখানে বেরোজগারি ব্যবস্থা ছিল, কাজ অজিত ছিল না। চৌধুরী, এখানে উন্নয়ন সরকার মানুষ জানে। জাতীয় সুরক্ষা আজকে প্রকল্প সেনা নিশ্চিত ছাউনি, করে এখানে যে আজকে কর্মসংস্থান সেনা তৈরি ছাউনি করেছে, করে, জাতীয় আজকে কর্মসংস্থান তৈরি পাসপোর্ট করেছে। অফিস। আজকে মানুষকে বাড়ি যেতে হয় না। বিজেপি অর্থাৎ বিজেপি উন্নয়ন যদি মডেল হয়, মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? আপনারা কেন কি ইস্যুকে হাতিয়ার করে এবারে নির্বাচনে বহরমপুর কেন্দ্রে আপনারা নির্বাচনে যাচ্ছেন? বিজেপির একটাই স্লোগান, 130 কোটি মানুষ, সবকা সাথ সবকা বিকাশ। তৃণমূল কংগ্রেস, আমি নারুগোপাল মুখার্জির কাছে আসবো। এখানে কিন্তু একটা অভিযোগ আছে যে এখনো পর্যন্ত আর্সেনিক মুক্ত পানীয় জল, যেটা বহরমপুরে বড় সমস্যা, সেটা পাওয়া যায়নি। তা বাদে নানা রকমের অভিযোগ রয়েছে, গ্রাসরুট লেভেলে, পঞ্চায়েত লেভেলে নানা রকমের অভিযোগ রয়েছে। তার মোকাবিলা আপনারা কিভাবে করছেন? 58 বছর কংগ্রেস স্বাধীন করেছে, তারপরে বিজেপি গভর্নমেন্ট। সেই জায়গা থেকে আজকে যে বিভিন্ন মাপকাঠি যেগুলো আছে, আর্সেনিকমুক্ত পানীয় জল যেটা আছে, আজকে প্রায় বোর্ডাটাই ফ্রি হয়ে গেছে। ফ্রি হয়ে গেছে আজকে বহরমপুর ব্লকের মধ্যে আর্সেনিক পানীয় জল নেই। একটা জায়গায় আমলে এটা বিশ্ব একটা ব্যাংকের জায়গায় সহায়তায় বহরমপুর- এটা অজিত চৌধুরী করেছে, আমি বলবো পরিষ্কার। আচ্ছা, অধীর বাবু কি ডেভেলপমেন্টটা করেছে প্লিজ ডিসকাস। অধীর কি বাবু ডেভেলপমেন্ট অনেক development করেছে। কি আছে, কি বহরমপুরের মধ্যে কন্ট্রিবিউশন কি আছে? আজকে আর্সেনিক কোন মুক্ত MP জল টাকা থেকে আরম্ভ দিয়েছে? করে কর্ণাগর সমস্ত বিবেকানন্দ উন্নয়নের টাকা টাকা দিয়েছে। অধীর বাবু আজকে বহরমপুর শহরে বিভিন্ন যে রাস্তা রাস্তা গোল করেছে? থেকে আরম্ভ করে রাস্তা হলো? সিটে বসুন। একটা গভর্নমেন্ট অধীর বাবু কত টাকা পায়? রাস্তা করবে নিজের পকেট থেকে করবে? একটা সামগ্রিক নিজে 5 কোটি 2 কোটি টাকা, তাহলে তার উন্নয়ন তহবিল কি থেকে উন্নয়ন? করেছে। কি উন্নয়ন? তো কত টাকা? 25 কোটি টাকা। একটা বহরমপুর মিউনিসিপ্যালিটি বাজেটই 200 কোটি টাকা। একটা জেলা পরিষদের বাজেট হয়, আপনি ভালো জেলা পরিষদের মেম্বার ছিলেন, আপনি জানেন ভালো করে, 1000 কোটি টাকা বাজেট হয়। তার যে বাজেট 1000 কোটি হয়। তাহলে কিন্তু তার বাজেটে 22 বছর কত যদি টাকা হিসাব আমরা করেন, তার জানি। উন্নয়নটা তিনি করেছেন 1000 টাকা না কোটি স্টেট দেখা গভর্নমেন্ট যায়, করেছে? কিন্তু বাজেটে Plus দেখা যায় এবার যে গভর্নমেন্ট 200 কোটি টাকা plus আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় 800 কোটি টাকা শুধু জেলা পরিষদকে দিয়েছে। জাতীয় আপনার মাস্টার প্ল্যান নিয়ে আপনারা যেটা গর্ব করেন, মাস্টার প্ল্যানের ক্ষেত্রে যে 4000 কোটি টাকা স্যাংশন গান্ধী হয়েছে, মাস্টার প্ল্যান। 4000 কোটি। মাস্টার প্ল্যান 4000 কোটি টাকা স্যাংশন হয়েছে, কে দিয়েছে? তার হচ্ছে 50% স্টেট শেয়ার আছে। আপনি তথ্যগুলো জেনে কথা বলুন এখানে। তবে এবং 32% আপনার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার আছে, পাবলিকের ওন কন্ট্রিবিউশন আছে, যেখানে প্রায় 13,000 লোক কাজ এত করে একটা উন্নয়ন জায়গায়। করে, তাহলে ভোটে ভয় কেন দিদির? কেমন ভোটে ভয় পাই না তো? হ্যাঁ। আপনারা ক্যান্ডিডেট দিতে তারা পারছেন না, মানুষের গণতান্ত্রিক আপনারা অধিকার তো কেড়ে নিতে ক্যান্ডিডেট পারে দিতে দিদি। পারছেন না। 66% আসলে ক্যান্ডিডেট দিতে পারেননি ভোটে বোঝা আপনারা। যাবে, নিরপেক্ষ ভোট আপনারা হোক। 66% তাহলে বোঝা যাবে হেরে গেছেন দিদি কত ভোটে। উন্নয়ন করেছে। আপনাদের কোন জায়গায় লোক হলে পরে হচ্ছে 20টা করে লোক পাচ্ছে। দীর্ঘদিন কংগ্রেস সরকারে ছিল, এখানে দীর্ঘদিন কংগ্রেসের সাংসদ এখানে রয়েছেন। তা এতক্ষণ আলোচনা শুনে আমার মনে হলো যে আপনারা নিজেদের মধ্যে উনি বলছেন, উনি বিপক্ষে বলছেন, সব ঠিক আছে, কিন্তু এই রাজনীতির প্রেক্ষাপটে আমরা সাধারণ মানুষ, এই যে লোকসভা ভোট প্রতি 5 বছর অন্তর আসে, এখানে মানুষ কি ভাবনা চিন্তা করে ভোটটা দেয়? দুটো চিন্তা করে, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে যে গভর্নমেন্ট আসবে, এখন বিজেপি সরকার রয়েছে, তারা কি কাজ করবে আমাদের এখানে, বা রাজ্যে যারা আছেন তারা আমাদের এখানে কি কাজ করবেন, এই ভাবনা চিন্তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রশ্ন করি। আমি সিপিএমের কাছে যাচ্ছি না প্রশ্ন এই কারণে, 34 বছর থাকাকালীন মিনিমাম ওয়েজ এখনও চালু হয়নি পশ্চিমবঙ্গে, উনি দাঁড়িয়ে আছেন, উত্তর দিতে পারবেন না। বিজেপি সরকারকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওনারা হয়তো জানেন বা উনি হয়তো এখন বিজেপি, গত ইলেকশনে মানে 5 বছর আগে বহরমপুরে একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন, আপনি হয়তো জানেন নামটা, কর্নেল সব্যসাচী। তিনি বহরমপুরে, হ্যাঁ তার আগে তাহলে চিন্তা করুন, তার আগে, আমারই ভুল হলো, তার আগে তখন কিন্তু উনি এখানে বহরমপুরে দাঁড়িয়ে 1 লাখ ভোট পেয়েছিলেন। আমি যদি না জানি, নির্বাচন আধিকারিককে আপনি জিজ্ঞেস করে নিন, 1 লাখ ভোট পেয়েছিলেন। তা আপনারা বহরমপুরে মুর্শিদাবাদে এত লোক থাকতে বাইরে থেকে এখন স্বামীজিকে নিয়ে এসে দাঁড় করালেন কেন? বহরমপুরে কি লোক নেই? ধন্যবাদ। প্রথমে বিজেপি। যদি উন্নয়ন অনেক কিছু শুনে থাকি, অনেক উন্নয়ন, কিন্তু সত্যিকারের কি উন্নয়ন হয়েছে?
রাস্তায় গেলে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। প্রথমে বিজেপি, তারপর কংগ্রেস, বলুন। 20 বছর সংসদ অধীরবাবু, কেন্দ্রে 10 বছর ইপিএ ছিল বিজেপি সরকার আসার আগে। কেন্দ্রে কংগ্রেস, এখানে তৃণমূল কংগ্রেস বা সিপিএম, কারণ সিপিএম কংগ্রেস সবসময় এক হয়ে চলেছে, একই নৌকায় দুজনে সফর করেছে। কিন্তু এই মুর্শিদাবাদ জেলা বা বহরমপুরে বাইরে থেকে ক্যান্ডিডেট, আপনার প্রশ্ন কিন্তু বাইরে থেকে ক্যান্ডিডেট। বাইরে থেকে ক্যান্ডিডেট বলছি, আমাদের সর্বভারতীয় দল, আমাদের সারা বিশ্বের মধ্যে সবথেকে বৃহৎ দল, 11 কোটি যার সদস্য সংখ্যা, এবং সেই দলের সর্বভারতীয় স্তর থেকে আমাদেরকে যাকে ক্যান্ডিডেট করবে, যাকে পাঠাবে, আমরা সাদরে গ্রহণ করব এবং আমাদের বিজেপি সর্বভারতীয় দল যাকে বাড়াবে তাকে অ্যাকসেপ্ট করবে, আপনারা নিশ্চিত থাকুন। ধন্যবাদ। কংগ্রেস, সত্যিকারের কি উন্নয়ন হয়েছে? প্রশ্ন ছিল। গোটা মুর্শিদাবাদ জেলায় অনেক কিছু হয়েছে, যেমন আজকে আপনি পাসপোর্ট অফিস, আপনাকে পাসপোর্ট করতে গেলে এটা সার্বিক চিন্তা। মুর্শিদাবাদ জেলার মানুষ খেতে পায় না, পাসপোর্ট করবে আর লন্ডনে যাবে, এটাও ভাবতে হবে আমাদের। মুর্শিদাবাদ জেলার মানুষ এখানে বরাবরই কংগ্রেস ছিল, কিন্তু 95 সালে অধীরবাবু যখন দায়িত্ব নিয়েছিল এই মিউনিসিপ্যালিটির, তখন আজকে অনেকজনাই আছেন বলছেন, তাদের কি একটু মনে পড়ছে না যে অধীরবাবু কি করেছে? হ্যাঁ, ধন্যবাদ। একটা উনার চাকরি দেবার কিন্তু ক্ষমতা নাই। উনি কিন্তু গোটা মুর্শিদাবাদ যে পিছিয়ে পড়েছিল, মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত 100 দিনের কাজের, আপনি ভাষণ দেবেন না, প্রশ্ন করুন। প্রশ্ন করুন, হ্যাঁ, ভাষণ নয়, প্রশ্ন করুন। এই সেইটাই আমি প্রশ্ন করতে চাইছি যে উন্নয়ন একটা এমপির কত কি করতে পারে? সে 5 কোটি পায়, তার মধ্যে মিউনিসিপ্যালিটিতে যেভাবে উনি উন্নয়ন করেছেন সেটা নাড়ুবাবু জানেন। ধন্যবাদ। তখন উনি ছিলেন, আপনার কোনো প্রশ্ন নেই। জলের লাইন থেকে শুরু করে ধন্যবাদ, সবই দেখতে ধন্যবাদ, পেয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি তো আশিস বাবুকে সেটাই বলেছি যে উন্নয়ন যদি মাপকাঠি হয়, একটা এমপি কি ক্ষমতা আছে উনি নিজেই বলে দিলেন যে হচ্ছে ক্ষমতা সত্যিই কম। আমাদের 80 লক্ষ মানুষ কি চাইবে? যেখানে সবারই বেশিরভাগ উন্নতিটা চাইবে, তাই বেশিরভাগ উন্নতি চাইতে গেলে পরে যেখানে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণিত হচ্ছে, তা সেখানে তার উন্নয়নেরও মানুষ গ্রহণ করবে। আর দ্বিতীয় কথা, মিউনিসিপ্যালিটি ব্যাপারটা বলি, মিউনিসিপ্যালিটি ব্যাপারটা বলি, মিউনিসিপ্যালিটি 95 সালে নয়, 98 সালে, 98 সালে ভুললে হবে না। আচ্ছা, একটা 80টা বলি, 98 সালের থেকে এখনো পর্যন্ত প্রচুর টাকা নিয়েছেন বহরমপুর শহরে উন্নয়নের জন্য। খোঁজ নিয়ে দেখবেন যতগুলো স্কিম ট্যুরিজম থেকে আরম্ভ করে আরবান ডেভেলপমেন্টের স্কিম, সেই স্কিমগুলোর মধ্যে অধীর বাবুর 10 লক্ষ টাকাও কন্ট্রিবিউশন নেই। আমি এটা আপনি খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রশ্ন নেবো, হ্যাঁ বলুন। আজকের অনুষ্ঠানটা বেশ ভালো লাগছে। বলুন। বাম, কংগ্রেস আর বিজেপি মধুচন্দ্রিমায় নেমেছে, তাদের ভীষণ মধুচন্দ্রিমায় চলছে। আর একটা বিষয় বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন, আপনি প্রশ্ন করুন। আমি বলছি, জাস্ট একটা কথা বলি, যে বাম রাম আর শ্যাম মধ্যেখানে, মানে জগাই মাধাই বিদায়, 19 সালে বিদায় হবে, এবার হবে। তা আমি এটা দেখা যাবে 2019 সালে মানুষের, আমি বলে রাখি, তখন বিজেপি আর তৃণমূল এক জায়গায়। কংগ্রেস প্রতিনিধি, বিজেপি প্রতিনিধি এবং বাম প্রতিনিধি দয়া করে একবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাবেন, যে ওখানে কি উন্নয়ন হয়েছে, কত মানুষ প্রতিনিয়ত উপকার পাচ্ছে, যার ফলে আজকে মুর্শিদাবাদ বিক্রি হয়। আপনি বলতে শুনুন, মুর্শিদাবাদ মেডিকেল, আমরা যাই, আমার বাড়ির সামনে মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হওয়াতে এখন রেফার বন্ধ হয়ে গেছে কলকাতাতে। এটা শুধুমাত্র মমতা ব্যানার্জির উন্নয়নের ফসল। ধন্যবাদ। প্রথম তৃণমূলের যে নেতা আছেন তিনি বললেন যে এখানে বহরমপুরে এই উন্নয়ন, অমুক উন্নয়ন, তমুক উন্নয়ন, অনেক কিছু বললেন। বলুন, আরে বলতে দিন ভাই, বলুন, বলতে দিন, বলুন। তাহলে বলুন, উন্নয়নের নমুনা পেলেন আপনারা? উন্নয়নের নমুনা আপনারা পাচ্ছেন হাউসে? আচ্ছা, না বলুন। আমার বক্তব্য, এত যদি উন্নয়ন হয়, বহরমপুরে পৌরসভা নির্বাচন করার ক্ষমতা কেন হলো না? বহরমপুরে পৌরসভা নির্বাচন করার ক্ষমতা কেন মুখ্যমন্ত্রী হলো না? এক মিনিট। 2 নম্বর প্রশ্ন,
গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় বিজেপির নমিনেশন দিতে দেয়নি কেন? আপনি হচ্ছে ভারতবর্ষের সংবিধান আইনটা জানবেন, শুধু বহরমপুর মিউনিসিপ্যালিটি নয়, 17টা পৌরসভায় নির্বাচন হয়নি, কারণ 17টা পৌরসভায় না 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 আচ্ছা ঠিক আছে, হারবে তো সে তো কেউ দেখতে পাবে, ওই জন্য তো আপনাদের একটা সিট নেই, বুথ কমিটির লোক নেই, আচ্ছা ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তৃণমূল তো হারবে বলেই তো 42 সিটের দাবি করছে, আর আপনারা তো জিতবেন বলেই তো 2 সিটও দাবি করতে পারছেন না। কংগ্রেস আমি বিজেপি দাদা যে প্রশ্ন করলেন, আপনাকেও আমি বলছি, আপনারা তো দিদির সাথে ঘর করেছেন, ঘর করেননি? আমি নাড়ুদার কাছে প্রশ্ন করতে চাই একটা। করুন। যে বাইরে থেকে বিজেপির ক্যান্ডিডেট দেওয়া নিয়ে যেটা প্রশ্ন হচ্ছে যে এখানে বিজেপির লোক নাই বলে, আমি শুধু একটা তথ্য তুলে দিতে চাই। গত বছর লোকসভা নির্বাচনে বাইরের ক্যান্ডিডেট ইন্দ্রনীল সেন এখানকার ক্যান্ডিডেট ছিল, তার মানে কি তৃণমূলের কোনো লোক ছিল না? গত বছর ছেড়ে দিলাম, এবছর বাঁকুড়ায় দাঁড়িয়েছে কলকাতা সুব্রত মুখার্জি, আসানসোলে দাঁড়িয়েছে মুনমুন সেন, আর কলকাতার মেয়ে নুসরত জাহান দাঁড়িয়েছে বসিরের। তার মানে এই কেন্দ্রগুলো থেকে তৃণমূলের কি কোনো ঠিকই বলেছেন, ক্যান্ডিডেট নাই? ঠিকই বলেছেন। সুব্রত মুখার্জি রাজনৈতিক চরিত্র, 70 সাল থেকে সবাই জানে। মুনমুন সেন প্রতিষ্ঠিত, এখনো শেষ হয়নি। বলি দিলীপ ঘোষের হতে বাড়িতে পুরোহিত পুজো করা ক্যান্ডিডেট হচ্ছে না, এটা আমার ঘরে ভাড়া আছে। তার মানে কি আপনাদের ওই তিন আপনাদের কোনো লোক নাই, ক্যান্ডিডেট পেল আপনারা না? কি জায়গায় আছেন বুঝতে পারছেন? তার মানে যে আপনারা BJP তিন জায়গা থেকে কি জায়গায় আছে ক্যান্ডিডেট বুঝতে পেলেন না? পারছেন? যেখানে এখানে সব রঘুনাথগঞ্জে হাজী নুরুল ইসলামকে এই দাঁড় করানো হচ্ছে। বহরমপুরের সিট গোটা পশ্চিমবঙ্গের নিরিখে সব থেকে বেশি আকর্ষিত সিট, যেখানে এত হেভিওয়েট কন্টেস্ট চলছে, সেখানে আপনাদের প্রার্থী জোগাড় করার ক্ষমতা নেই, যেখানে একটা পুরোহিতকে প্রার্থী করলেন ওখানে। প্রশ্ন আর বলেন না ওখানে প্রশ্ন, ওইখানে চলে যান। বিভাসবাবু কিছুক্ষণ আগে বললেন যে আমাদের বামফ্রন্টের কোনো প্রার্থী নেই আর এসপি আলাদাভাবে প্রার্থী দিয়েছে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনাদের বিজেপির প্রার্থী না কংগ্রেস প্রার্থী না সিপিএম প্রার্থী, কাকে ভোটটা দেবেন? নাম্বার 1। আপনি বললেন যে মেডিকেল কলেজটা নাকি আপনাদের সময় আপনারাই ভিত করে গেছেন। আপনার কাছে আমি প্রশ্ন করি, তাহলে কত বড় অপরাধ করে গেছেন যদি আপনার তর্কের খাতিরে ধরে নিই যে বামফ্রন্ট আমলে আপনারা মেডিকেল কলেজ ভিত করে গেছেন। আমাদের NH-34 নর্থের দিক, উত্তর দিক, একদম কুঞ্জঘটা অবধি যে মানুষরা আমরা বাস করি, আমাদের ওখানে সদর হাসপাতাল ছিল, তার পাশে আমাদের বাড়ি। সেই সদর হাসপাতালে পুরোটাই তুলে নিয়ে মেডিকেল কলেজে চলে গেলেন, কাঠামো পড়ে রয়েছে। কত বড় সর্বনাশ করেছেন খাগড়া অঞ্চলে জানেন? ধন্যবাদ। কত বড় সর্বনাশ করেছেন। প্রথমে একটা ভুল সিদ্ধান্ত বললেন, বহরমপুর সদর হসপিটাল তুলে নিয়ে যাওয়া বামফ্রন্ট আমলে নয়। এটা আপনি ভালো করে খোঁজ নেন। বহরমপুর সদর হসপিটালটা বামফ্রন্টের আমলে উঠে যায়নি, না, এটা সঠিক নয়। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমি প্রত্যেকজন বক্তাকে 30 সেকেন্ড করে সময় দেবো, প্রত্যেক বক্তাকে 30 সেকেন্ড করে সময় দেবো, যে তার দলকে কেন মানুষ ভোট দেবে সেটা বলার জন্য। আমাদের বক্তব্য এই নির্বাচনে বিশেষ করে বহরমপুর কেন্দ্রের কথা বলবো। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের উন্নয়নের স্বার্থে বামপন্থী প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আবেদন করব, এবং যেখানে আমাদের প্রার্থী নেই সেখানে ধর্মনিরপেক্ষ কোন রাজনৈতিক দলের প্রার্থীকে সমর্থন করার আবেদন জানাই। ধন্যবাদ। বিজেপি দুর্নীতিমুক্ত ভারত, সন্ত্রাসমুক্ত ভারত, উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ, 130 কোটি মানুষের উন্নয়ন। আর আমি বিভাসবাবুকে বলবো, ধর্মনিরপেক্ষ বললেন উনি, কাকে বোঝাচ্ছেন যে ইমরান খানের ভাষায় কথা বলে কংগ্রেস? আমি বিভাসবাবুকে প্রশ্ন করব, আপনি দয়া করে এই হাউসে বলুন কাকে ভোট দিবেন। ধন্যবাদ। কংগ্রেস। দিদি 42টা নিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই অধীর চৌধুরীর হাত শক্ত করলে ধর্ম নিরপেক্ষের হাত শক্ত হবে। অধীর চৌধুরীকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কিনা বল। আমাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রে 60% মাইনরিটি এবং 40% হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক। প্রথম হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের জাতীয় কমিউনাল হারমোনি বজায় রাখতে যে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে, অর্থাৎ কমিউনাল হারমোনি বজায় রাখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। এই বহরমপুর কেন্দ্রে জনগণ কাকে ভোট দেবেন তা পরিষ্কার হয়ে যাবে আগামী 23শে মে ভোট গণনার দিন। আগামী 23শে মে বোঝা যাবে যে বহরমপুর কংগ্রেস তাদের নিজেদের দখলে রাখতে পারছে নাকি তাদের হাতছাড়া হচ্ছে, নাকি বহরমপুর চলে যাচ্ছে অন্যদিকে।